এই অনুর বাচ্চা অনু, তুই কোথায়? আজকে তোকে হাতের কাছে পেলে তোর কলিজা টেনে ছিঁড়ে রোদ্রে শুকিয়ে কুকুরকে খাওয়াবো। অজয় চিৎকারে সারা খান, আলেয়া খান আর নীরা খান দৌড়ে যার যার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। অজির চিল্লাচিল্লি মানেই বড় কোনো ঝড়ের লক্ষণ। অজির সবসময় শান্ত ও চুপচাপ থাকে, কিন্তু একবার রেগে গেলে সব কিছু তছনছ করেও শান্ত হয় না। হলেও তাই, তার নিচে আসতে আসতে অজি ড্রয়িং রুমের ছোটখাটো একটা তাণ্ডব চালিয়েছে। অনু, আমাকে রাগাবি না। ভালো মানুষের বাচ্চার মতো নিচে আয়। আমি যদি উপরে যাই তোকে খুন করে ফেলবো। ও জি বাবা, কি হয়েছে? শান্ত হও। আলেয়া খানের কথায় অজি তেলে বেগুনে জ্বলে উঠল। লাল লাল চোখ নিয়ে আলেয়া খানের দিকে তাকিয়ে আবার অনুভাকে ডাকতে লাগলো। অজির রক্তরাঙা চোখ দেখে আলেয়া খান পিছিয়ে গেলেন। এখন অজিকে বোঝানো করে মানে নিজের জেছে অপমান হওয়া। নীরা বেগম অসহায় চেহারায় সারা খানের দিকে আশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার একমাত্র মেয়ে অনুভা কত সাধনার ফল তা একমাত্র নীরা বেগম জানেন। সারা খানই বা কি করবেন, তার ছেলেকে ভালো করে চেনা। রেগেই গেলে কাউকেই চেনে না, আর যখন শান্ত থাকে তখন সবার সাথে কোমল ব্যবহার করে। তার শান্ত ছেলের হঠাৎ রেগে যাওয়ার কারণ কি সেটা না জানা অবধি অজিকে কিছুই বোঝানো যাবে না। অনুভা নিচে না আসার কারণে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠতে লাগলো। অবস্থা বেগতিক দেখে নীরা বেগম দ্রুত আয়াত খানকে কল দিয়ে অজয় সম্পর্কে সব বলে ফোন কেটে দিল। দীর্ঘ চাপা শ্বাস ছেড়ে উপরে তাকালেন। আজ তার মেয়ের কপালে কি আছে আল্লাহ মালুম। আয়াত খান অনুভাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। এখন একমাত্র আয়াত খান পারবে অজয়কে শান্ত করতে। সে ছাড়া অজয়কে কেউ শান্ত করতে পারবে না। অজি রেগে গেলে আয়াত খান ছাড়া আর কারো কথা সেরকম মানে না। অজি কখনো বড় কোনো কারণ ছাড়া রেগে যায় না। অনুফা, এখন কি করবি? ভাইয়া তোকে রানার বাচ্চার সাথে কথা বলতে দেখে ফেলেছে। ছোট কাকু বাসায় নাই। তোর কি হবে বোন? আয়শা কাঁদো কাঁদো হয়ে বলল। অনুভা ভয়ে সিটিয়ে গেল। অসহায়ের ন্যায় আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশা আলেয়া খানের মেয়ে। অনুভা আর আয়েশার সমবয়সী। দুইজন ক্লাস 9-এ পড়ে। দুই বোনের গলায় গলায় ভাব। অনুভা আর আয়েশা ক্লাস শেষ করে বাসায় আসার সময় রানা যেন কোথায় থেকে তাদের সামনে দাঁড়ায়। প্রথমে রানার হঠাৎ আগমনে ভয় পেয়ে গিয়েছিল। রানা সোজা অনুভার দিকে তাকিয়ে ফোন নাম্বার চেয়ে বসে। অনুভা কিছু বলার আগে আয়শার দিকে অজিকে দেখে ফেলে। অজিকে দেখে দুই বোন হাত ধরে দেয় দৌড়। তাদের আর কে পায়। আমাকে বাঁচা বোন, না হয় ভাইয়া আমাকে মেরেই ফেলবে। সে আমাকে কিছুতেই সহ্য করতে পারে না। অনুভার দুই চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। তুই পালা। আয়শার কথায় অনুভা চমকে তাকালো। কিছুক্ষণের জন্য তার চোখের পানি বন্ধ হয়ে গেল। কোথায় যাব? কিভাবে রুমে থেকে বের হব? অনুভার কথায় আয়শা কিছু একটা চিন্তা করে দৌড়ে কাবার্ড খুলে অনুভার কয়েকটা ওড়না বের করে গিট বেঁধে বারান্দা দিয়ে নিচে ফেলে উপরের অংশ রেলিং এর সাথে বেঁধে দিল। আয়শা অনুভাকে বারান্দায় এনে বলল, অন্যা শক্ত হাতে ধরে নিচে নেমে সোজা দৌড়ে পালিয়ে যা। পারলে ছোট কাকুর কাছে অফিসে যা। ছোট কাকু ছাড়া এই মুহূর্তে তোকে কেউ বাঁচাতে পারবে না। আয়েশার দিকে ভয়ার্ত চোখে তাকালো। যদি পড়ে যাই তখন কি হবে? আমার সব হাড় হাড্ডি ভেঙে যাবে না? আরে বোন আমার, আগে জীবনটা বাঁচা, তারপর হাড় হাড্ডি বাঁচাস। আয়েশা অনুভাকে হালকা ধাক্কা দিল। অনুভা একটু নড়ে উঠল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কানোর আওয়াজ কানে আসতেই অনুভা কোনো কিছু না ভেবে দ্রুত ওড়না ধরে নিচে নামতে শুরু করলো। অজি দরজা খুলে রুমে অনুভাকে না পেয়ে বারান্দায় এসে দেখে আয়েশা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আয়েশার চোখ অনুসরণ করে অজি নিচে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল। সমস্ত রাগ হাওয়া হয়ে গেল। অনু, নো নো, পড়ে গিয়ে ব্যথা পেলে সহ্য করতে পারবে না। উফ, উপরে আসো, কিচ্ছু বলবো না। অনু, কথা শোনো। অজিত ছটফট করতে লাগলো। ওড়না ছিঁড়ে পড়ে গেলে অনুভার আর হাতটি আস্ত থাকবে না। কি করবে মাথায় কিছুই ঢুকছে না। ওড়নার গেটের দিকে চোখ যেতে দেখে গেট খুলে যাচ্ছে।
অচি থাবা দিয়ে ওনার কোণ ধরে ফেললো যাতে অনুভা অক্ষত অবস্থায় নামতে পারে। অচি আর সামান্য ভুল করলে আজ বড় কোনো দুর্ঘটনা হতে পারত। বড় বড় চোখ করে আয়েশার দিকে তাকিয়ে বলল, এই বুদ্ধি দিয়ে তুমি ভালো করনি আইশু। আজ অনুর কিছু হলে তোমাকে জ্যান্ত পুঁতে দিতাম, আর একটু দেরি হলে ওর হাড় হাড্ডি একটাও আস্ত থাকতো না। অনুভা খুব নরম মনের আর সরল সোজা মেয়ে। অল্পতেই সবাইকে বিশ্বাস করে নেয়। অনুভা নিচে নামতেই অচি ওনার কোণ ছেড়ে দিল। নিচে তাকিয়ে রাগ হাজার গুণ বেড়ে গেল অনুভা দিক বেদিক ভুলে দৌড়ানো দেখে। অচির চিকরিয়ে উঠল, অনু, তুই আমাকে আবার রাগিয়ে দিয়ে ভালো করলি না। ওজি বারান্দা থেকে লাফিয়ে নামতে গেলে পিছন থেকে শক্তপোক্ত একজোড়া হাত পিঠ পাশে খামচিয়ে ধরে ফেলে। অজির বাধা দেওয়াটা পছন্দ হলো না। ডান হাত মুষ্টিবদ্ধ করে পিছনে জনকে আঘাত করতে গিয়েও থেমে গেল। অজি, এত রাগ ভালো না। কি হয়েছে, আসো শুনি। আয়াত খান অচির বাহু ধরে নিচে নিয়ে আসলো। আয়াজকে সাথে নিয়ে এসেছে। আয়াজ দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। টি টেবিল থেকে এক গ্লাস পানি নীরা খান অচির দিকে বাড়িয়ে দিতেই ঢকঢক করে খেয়ে নিল। চোখ বন্ধ করে নিচের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। অনুভা, কি হয়েছে এখন বলো, আমি ওকে শাসন করব। আয়াত খান অচির মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলো। আয়াত খান শান্তভাবে অজির সাথে কথা বলার চেষ্টা করলো। তিনি ভালো করেই জানেন তার মেয়ে বড় কোনো কাণ্ড ঘটিয়েছে। অজয় কিছু না বলে চুপচাপ আয়াত খানের পাশ থেকে উঠে নিজের রুমে চলে গেল। আয়াজ অনুভাকে একটা টং দোকানে বেঞ্চের উপর বসিয়ে সেও পাশে বসলো। আয়াজ অজির বড় ভাই। আয়াজ 2 বছর হলো বাবা চাচার সাথে ব্যবসায় হাল ধরেছে। অচি আলাদা ব্যবসা করে সে স্কুল জীবন থেকেই টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সে টাকা দিয়ে কিছু গাছ কিনে তার থেকে কাটিং তৈরি করে একটা সময় সেটা একটা বাগান, তারপর নার্সারিতে পরিণত হয়, আর এখন সেটা অনেক বড় খামারে পরিণত হয়েছে। অনু, বলো ভাইয়া কি কি করেছো তুমি অজির সাথে? ও এত রেগে আছে কেন? আয়াজ অনুভাকে নিজের বোনের মতোই ভালোবাসে। অনুভা ভয়ে কিছু বলতে পারছে না, যদিও আয়াজও তাকে ভুল বুঝে। সে তো এমন কিছু করেনি তার জন্য অচি তাকে এভাবে মারতে চাইছে। আয়াজের প্রশ্নে অনুভা ঠোঁট উল্টে কেঁদে দেয়। কান্নার কারণে কিছুই বলতে পারে না। আয়াজ আর কিছুই জিজ্ঞাসা না করে বেঞ্চ থেকে নেমে দোকান থেকে একটা পানির বোতল এনে অনুভার হাতে দিল। অনুভার জন্য 2 হাতে 2 প্লেট ফুচকা এনে লাফিয়ে বেঞ্চের উপর বসলো। আয়াজের হাতে ফুচকা দেখে খুশিতে লাফিয়ে উঠল। একটু আগের তাণ্ডবের কথা বেমালু হয়ে গেল। আয়াজের হাত থেকে খাওয়া শুরু করলো। একটা একটা করে তুলে আয়াজ মুখে ঠুস করে ঢুকিয়ে দিচ্ছে। আয়াজ মুচকি হেসে অনুভার সাথে সাথে কয়েকটা খেয়ে নিল। অনুভা বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসলো। এরই মধ্যে আয়াজকে একবারও দেখলো না। নিচের রুম থেকে বের হতে ভয় পাচ্ছে। যদি অজি ভাই তাকে ধরে আছাড় মেরে বারান্দা দিয়ে ফেলে দেয় তখন তার কোমরের কি হবে? অনুভা মাথা থেকে টাওয়াল খুলে বারান্দায় মেলে দিয়ে অচির খামারের উকি দিয়ে দেখার চেষ্টা করলো অচি এখন কোথায় আছে। অনুভার রুম থেকে অচির খামারের অফিস স্পষ্ট দেখা যায়, যেখানে অচির সর্বদাই বসে কাজ করে। অনুভা এই সুযোগে অচিকে মাঝে মাঝে চোখ দিয়ে গিলে খায়। উকি ঝুঁকি দিয়েও অচিকে না দেখে রুমে এসে গায়ে থেকে ওড়নাটা বিছানায় ঢিল মেরে ডেসিনের সামনে বসলো। ক্রিম আদি দেওয়ার জন্য চুল আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিয়ে মাথায় বসিয়ে আয়নায় এক নজর দেখে চোখ বন্ধ করে আবার তাকিয়ে হা হয়ে গেল। চট করে পেছনে ফিরে দেখে অজি অনুভার ওড়নাটা দলা পাকিয়ে চোখগুলো বড় বড় করে অনুভার দিকে তাকিয়ে আছে। অনুভা দ্রুত মাথা থেকে হাত সরিয়ে ওড়না নেওয়ার জন্য অচির দিকে হাত বাড়িয়ে দিল। এই অপেক্ষাই যেন অচির করছিল। অনুভার হাত টান দিয়ে তার উপর ফেলে দিয়ে গড়িয়ে নিচের উপর উঠে অনুভাকে নিচে ফেলে দিল। অনুভা হঠাৎ অচির কর্মে আত্মা চিৎকার দিয়ে উঠলে অচি ডান হাত দিয়ে মুখ চেপে ধরল। একবার চিৎকার দিলে তোমাকে জানে মেরে ফেলবো। দাঁতে দাঁত চেপে বলল।
অনুভা ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে নিল। এই ফার্স্ট কোন পুরুষ তার এত নিকটে যাকে সে আজরাইলের মতো ভয় পায়, যার আওয়াজ শুনলেই ভয়ে থরথর কাঁপে? যদিও এর আগে কখনো তাকে ধমক বা আঘাত করেনি। ভাইয়া ব্যথা পাচ্ছি, প্লিজ সরুন। অচি নিচের গায়ের ভার আরো একটু ছেড়ে দিল। অনুভার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এতে অচির কোনো হেলদোল নেই। তুই রানার সাথে কি করছিলি? ওই বেয়াদব আমার ফোন নাম্বার নেয়ার জন্য ডেকেছে, কিন্তু আমার কাছে তো ফোন নাই। ফোন থাকলে তুই নাম্বার দিতি? অনুভার গলা চেপে ধরল। অনুভা ব্যথায় কান্না করছে। গলা চেপে ধরার কারণে শব্দ হচ্ছে না। চোখ উল্টে যেতে অচি ছেড়ে দিল। অনুভা শুয়ে থাকা অবস্থায় কাশতে লাগলো। অচি হাত ধরে তুলে বসিয়ে দিল। নাটক করবি না, তোকে হাজারবার বলেছি কোনো পুরুষ মানুষের ছায়ার কাছেও যাবি না। কেন তুই আমার কথা শুনতে চাস না বল? ধমকিয়ে বলল। অচির চোখ দিয়ে যেন আগুন ঠেকরে পড়বে। অনুভা ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। অচি টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে অনুভার মুখের কাছে ধরতেই এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। আর কোনোদিন যদি দেখি তুই কোনো নাগরের আশেপাশে, সেদিন তোর শেষ দিন, মনে থাকবে। হুম। অজি টুস করে অনুভার এক গালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অনুভা কান্না করা বাদ দিয়ে অবাক হয়ে অজির যাওয়ার দিকে তাকিয়ে আছে। নীরা বেগম আয়াত খানকে বলল, নাহিদ ভাই কল দিয়ে অনুভাকে যেতে বলছে, কি করবেন? কে নিয়ে যাবে? হঠাৎ কি মনে করে? এমনভাবে বলছেন যে এই প্রথম যেতে বলেছে। আয়াত খান স্ত্রীর কথায় মুচকি হাসলো, বলল, রাগ করো কেন? আমি জিজ্ঞেস করতে পারি না? ভাইয়ের শাশুড়ি অনুভাকে অনেক ভালোবাসেন, এটা তো সবাই জানেন। উনি খুব অসুস্থ, তাই অনুভাকে দেখতে চাচ্ছেন। ও, আমি তো যেতে পারবো না, কিছু কাজে কয়দিনের জন্য বাইরে যাব। তুমি এক কাজ করো, অজির সাথে পাঠিয়ে দাও। অজি কি যাবে নাকি? যে ছেলে কাজ ছাড়া এক মুহূর্ত নাড়ে না, সে কিনা আপনার মেয়েকে নিয়ে ঘুরতে যাবে? অজি 2 দিনের জন্য ওইদিকে যাচ্ছে, আমি বললে অনুভাকে নিয়ে যাবে। তুমি অনুভার ব্যাগ প্যাক করে দাও। নীরা বেগম কিছু না বলে অনুভার ব্যাগ গুছিয়ে দিলেন। অনুভাকে কয়েকবার ডেকে না পেয়ে সারা খানের রুমে গিয়ে দেখে সারা খানের কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরা, এখানে বস। সারা খান নীরা বেগমকে জায়গা দেখিয়ে দিলেন। নীরা বেগম সারা খানের কাছে বসে গল্পে মজে গেল। একটু পর আলেয়া বেগম এসে যোগ দিলেন। কয় নারী এক জায়গা হলে এদের গল্পের শেষ থাকে না। 3 চা না যেন 3 বোন, 3 জনের গলায় গলায় ভাব। অচি রেডি হয়ে অনুভার রুমে আসলো এক নজর দেখার জন্য। রুম বারান্দা কোথাও না পেয়ে আয়েশার রুমে গেলেও পেল না। ধীরে ধীরে অচির রাগ তীর তীর করে বাড়ছে। এই মেয়েকে এক জায়গায় কখনো পাওয়া যায় না। ছাদে গিয়েও পেল না। ইচ্ছে করছে সব তছনছ করতে। একটা নজর আবদ্ধ নারীকে না দেখে গেলে তার কোনো কাছেই মন বসবে না। মম, মেজমা, ছোট আম্মু, আমি আসি, কাল আসবো। অচির চোখ আটকে গেল সারা খানের কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা বিড়ালটির উপর। সারা বাড়ি তাকে খুঁজে পেল না। সেই বিড়াল ছানা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে। অচির ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকতেই ফোনে কল আসলো। ফোন কানে নিয়ে হ্যাঁ হুঁ করে ফোন রেখে সারা খানের দিকে এগিয়ে গেল। ছোট আম্মু, আমি অনুকে নিয়ে গেলাম, ছোট আব্বু কল দিয়েছিল। নীরা বেগম হ্যাঁ বলে অনুভার ব্যাগ আনতে গেল। অচি অনুভাকে পাতাল কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আব্বু, অনুভার সাথে রাগারাগি করিস না, ও ছোট, ভুল করলে শান্ত মাথায় বুঝিয়ে দিবি। আব্বু, অনুভা এখন তোর কাছে আমানত, ওর যেন কোনো ক্ষতি না হয়। সারা বেগম অনুভার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ছোট্ট করে চুমু খেলেন। আলেয়া বেগমও তাই করলেন। অচি আলেয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আইসু কোথায়? কয়েকদিন হলো দেখছি না কেন? ওর নানু বাসায় গেছে, কাল পরশু আসবে। নীরা বেগম অনুভার ব্যাগ নিয়ে আসলে এক হাত দিয়ে কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। অনুভাকে উড়োর উপর শুয়ে দিয়ে অচি এক মনে ড্রাইভিং করছে। মাঝে মাঝে অনুভার নিষ্পাপ চেহারার দিকে তাকাচ্ছে।
সদ্য ভেজা অফুটন্ত পুষ্প তার কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। অচির খুব লোভ হচ্ছে এই ফুলটিকে ছুঁয়ে দিতে, তার ইচ্ছাটাকে দমিয়ে রাখলো। তার পুষ্পকে কলঙ্কিত করবে না। 1 ঘন্টা হলো গাড়িতে ঘুমিয়ে আছে। অনুভার ঘুম সামান্য হালকা হওয়ার নাম নিচ্ছে না। একটুর পর অচির পেটের সাথে মুখ ঘষছে। এতে অচির খুব খারাপ লাগছে। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে ড্রাইভিং করছে। গাড়ির একপাশে দাঁড় করিয়ে লক করে বেরিয়ে গেল। অনুভা ঘুম থেকে উঠলে ক্ষুধায় কাঁদতে পারে। এই মেয়ে ক্ষুধা একদম সহ্য করতে পারে না। নাকে পরিচিত ঘ্রাণ না পেয়ে অনুভার ঘুম ভেঙে গেল। মাথার নিচের কুশন হাতে নিয়ে ফেলে দিল। কোথায় আছে ঠাউর করে আটকে উঠল। একা গাড়িতে বন্ধ দেখে ভয়ে আটকে উঠল। সে তো বড় মার কোলে ঘুমিয়েছিল। নিজেকে গাড়িতে দেখে আশেপাশে তাকালো। কাউকে না পেয়ে গাড়ির দরজা খোলার অনেক চেষ্টা করেও পারল না। অনুভা ভয়ে কেঁদে ফেলল। গাড়িটা সম্পূর্ণ অপরিচিত। এই গাড়িতে অনুভা কখনোই ওঠেনি। অচি তার পার্সোনাল জিনিস কারো সাথে শেয়ার করে না, সে যেই হোক না কেন। অনুভা 2 হাঁটু ভাঁজ করে তার মধ্যে মুখ ডুবিয়ে কান্না করতে লাগলো। অচির 2 হাত ভর্তি খাবারের প্যাকেট নিয়ে গাড়ির লক খুলে ভেতরে ঢুকলো। আমাকে ছোবেন না বলছি। অনুভা গাড়ি খোলার আওয়াজ পেয়ে দরজার সাথে সিটিয়ে গিয়ে ভয়ে থরথর করে কাঁপছে, কান্না করছে আর তাকে ছুতে না করছে। অনুভার অবস্থা দেখে অচি পেরেশান হয়ে গেল। খাবারের প্যাকেটগুলো পেছনের সিটে রেখে দ্রুত অনুভার কাছে আসলো। অনু, অনু, আমি তো... কি হলো, ভয় পাচ্ছ কেন? অচির আওয়াজ পেয়ে ছাপিয়ে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। অচি চুপ করে বসলো। অচির বুকের মধ্যে ছোট্ট অনু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি ভয় পেয়েছি। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একা রেখে কেন গিয়েছেন? আমার কিছু হলে আমার আব্বু কি হতো? মরে যেত তো। তোমার কিছুই হতো না, আমি তোমার সাথে আছি। এবার শান্ত হয়ে বসো। দেখো তোমার জন্য কতগুলো খাবার নিয়ে এসেছি। অচি খুব অস্বস্তি হচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে সমস্যা হতে দেরি লাগবে না। অচি 25 বছরের পূর্ণ যুবক, তারও খাহিস আছে। অনুভব ভয় আর লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। অনু, তুমি আমার সাথে এভাবে আরেকটু থাকলে দুর্ঘটনা হতে সময় লাগবে না। সরো, আমার নেগেটিভ ফিল হচ্ছে। ছোট্ট অনু বুঝলো কিনা জানা নেই। অচিকে ছেড়ে একটু সরে বসলো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। গাড়ি চলছে আপন গতিতে। অচি পেছন থেকে একটা আইসক্রিমের বাটি অনুভার হাতে দিয়ে আবার গাড়ি চালানোয় মনোযোগ দিল। অনুভা আইসক্রিম খাচ্ছে আর বাহিরে দেখছে। বিকেলে জনশূন্য গ্রামের রাস্তা, 2 পাশে বিভিন্ন গাছ লাগানো। নারিকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ আর নাম না জানা বিভিন্ন কাঠের গাছ। অনুভার হঠাৎ পশ্চিম আকাশে চোখ গেল। লাল টুকটুকে টিপের মতো একটা সূর্য গাড়ির তালে তালে তাদের সাথে দৌড়ে আসছে। টিপের মতো সূর্য দেখে অনুভা মুচকি হাসলো। অনুভা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। গাড়ির থাইয়ের কারণে মন মতো দেখা যাচ্ছে না। বার কয়েক অচির দিকে আর চোখে তাকালে অচি গাড়ির থাই নামিয়ে দিল। অনুভা মুচকি হেসে অচির দিকে তাকালে 4 চোখের মিলন হলো। অনুভা চোখ সরিয়ে নিয়ে পশ্চিম আকাশে তাকালো। অনুভা খুব মজা পাচ্ছে। একটু পর পর সূর্য গাছের আড়াল হলে মাথা একটু করে উঁচু করছে। সব কিছুই কি লুকোচুরি করে দেখার অভ্যাস হয়ে গেছে নাকি? অনুভা বোকার মতো এক পলক তাকিয়ে আবার মনোযোগ দিয়ে সূর্য দেখছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? অচিত চোখ কুচকে বলল। তুমি জানো না? ডানে বামে মাথা দিয়ে না করলো। চলো, গেলেই দেখতে পারবে। অনু, আমার সাথে যেতে তোমার ভয় লাগছে না? অচির দিকে ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে বলল। মারবেন না তো? না মারলে ভয় লাগছে। যদি তোমার কোনো ক্ষতি করে দেই তখন? করবেন না। বিশ্বাস করো আমাকে। অনেকগুলো, শুধু ভয় লাগে। আপনি আমাকে এমনিতেই মারেন। অচি ঠোঁট দুটো প্রসারিত করে হাসলো, হয়তো অনুভার বিশ্বস্ত হতে পেরে। অচি ফাঁকা একটা মাঠ দেখে গাড়ি দাঁড় করিয়ে অনুভাকে গাড়ি থেকে বের হতে বললে অনুভা অচির পিছে পিছে এসে একটা তাল গাছের নিচে দাঁড়ালো। অচি ছোট একটা পাটি এনে বিছিয়ে দিল। অনু, এখানে বসে সূর্য দেখো আর খাবার খাও। অচি পাটির উপর বসে খাবার অনুভার হাতে দিল।
অনুভা চামচে অল্প করে খাবার নিয়ে মুখে দিচ্ছে। একবার আর চোখে সূর্য দেখছে, আরেকবার অচিরকে দেখছে। অচির এক দৃষ্টিতে অনুভার দিকে তাকিয়ে আছে। অনুভার চোরা চাহনিতে কয়েকবার চোখাচোখি হলো, এতে অনুভার কোনো হেলদোল নেই। ওর কাজও এক মনে করে যাচ্ছে। অচির মুচকে হেসে বলল, অনু, সূর্য বেশি সুন্দর না তুমি? আপনি বেশি সুন্দর। অচির ভ্রুকুচকে বলল, আমি সুন্দর তাই? আপনি অনেক সুন্দর, তাই তো আপাকে ওই সূর্যের সাথে মিলিয়ে দেখছি। আমার ভাইয়া বেশি সুন্দর নাকি ওই সূর্য? অনুভার শব্দ শুনে অচির শব্দ করে হেসে উঠল। অচির হাসির দিকে অপলক তাকিয়ে আছে। অচির হাসি থামিয়ে বলল, কি দেখো? আপনার হাসি অনেক সুন্দর। আপনি এত সুন্দর করে হাসতে পারেন, বড় মা জানে। অনুভা অবাক হয়ে অচির দিকে তাকিয়ে আছে। অচিরকে কখনোই শব্দ করে হাসতে দেখেনি সে। অনুভার মাথায় টোকা দিয়ে বলল, প্রিয় মানুষগুলো আশেপাশে থাকলে সবাই হাসতে পারে, যদি সেই মানুষটি মনে প্রশান্তি দেয়। অচির কথা শুনে আশেপাশে তাকিয়ে বলল, আপনার তো এখানে কেউ নাই, তাহলে আপনি এত সুন্দর হাসলেন কেন? তুমি এখনো অনেক ছোট, বড় হও তারপর বুঝবে। খাও তাড়াতাড়ি, এত দেরি করছো কেন? আমি আর খাবো না। মিনমিন করে বলল। অচি অনুভার দিকে ঝুঁকে ঠোঁটের কোণায় একটু হাসি রেখে বলল, আমাকে খাইয়ে দিলে আমি খেতে পারি, অপচয় করা ভালো না। অনুভা চামচে করে খাবার এগিয়ে দিলে অচির হাঁ করল না। খান। আমি চামচে খাবো না, হাত দিয়ে দিলে খাবো। আপনি তো কখনো কারোর হাতে খান না। তুমি দিলে খাবো। অনুভা চুপচাপ অচির মুখের খাবার দিচ্ছে। অচির সবগুলো খাবার খেয়ে নিল। অনুভা আর অচি রাত 9টার সময় অনুভার মামা বাড়ি পৌঁছে গেল। অনুভাকে নিয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে। অচি ড্রয়িং রুমে বসে আছে। নাহিদা অচির দিকে এক গ্লাস শরবত বাড়িয়ে দিল। অচি এক পলক নাহিদার দিকে তাকিয়ে শরবতের গ্লাস হাতে নিল। অনুভা দৌড়ে এসে নাহিদার হাত থেকে শরবতের গ্লাস নিতে একটু ধাক্কা লেগে অচির উপর পড়ে গেল। অচি হাতের গ্লাস দ্রুত রেখে অনুভাকে ধরে ফেলল। অচি অনুভার দিকে চোখ বড় বড় করল। বসা থেকে উঠে বাসা থেকে বেরিয়ে গেল। এরই মধ্যে অনুভার মামি ভাই বোন গুলো এসে জমা হয়ে গিয়েছে। অজির যাওয়ার দিকে নাহিদ হক ডেকে উঠলেন। ওজি, কোথায় যাও? নাহিদ হকের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, মামা, আমার একটা মিটিং আছে, অ্যাটেন্ড করে আসছি, অনুকে দেখে রাখুন। কিছু খেয়ে তো যাও, কত দূর থেকে এসেছো, এখনো কিছুই খাওনি। এসে খাবো। এক পলক অনুভাকে দেখে বেরিয়ে গেল। অনুভা মাথা নত করে দাঁড়িয়ে আছে। নাহিদ হক নাহিদার দিকে তাকিয়ে চোখ বড় করে ইশারায় অনুভাকে সহজ করতে বলল। অনুভা ভয়ে আছে অচি এসে তাকে একটা আছাড় মেরে সাতু বানিয়ে ফেলবে। অনুভা, চলো আমরা রাতের আকাশ দেখি। আকাশ এখন তারা দিয়ে ভরে গেছে। রাতের খোলা আকাশ, জ্যোৎস্নার রাত, তারা ভরা আকাশ অনুভার খুব প্রিয়। নাহিপু, তুমি জমির ওই জায়গায় যাবে যেখানে তুমি আমাকে আগে নিয়ে যেতে? আমি কিন্তু ওখানেই যেতে চাই। অনুভার খুশিতে লাফাতে লাগলো। একটু আগের ঘটনা বেমালুম হয়ে গেল। অনুভার খুশি দেখে নাহিদ হক বলল, নাহিদা, আমার অনুভামাকে নিয়ে এখনই যাও, সাথে বাদাম ভাজা নিতে ভুলো না কিন্তু। অনুভা বাদামের কথা শুনে নাহিদ হককে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ মামা। নাহিপু, আমার বাদাম দাও। নাহিদার দিকে ঘুরে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল। অনুভার কাণ্ড দেখেই সবাই হেসে দিল। অনুভা লজ্জায় লাল হয়ে গেল। সবার হাসি দেখে ভাবছে হয়তো সে বেশি রিয়্যাক্ট করেছে। তোমরা যাও, আমি সবাইকে ডেকে অনুভার বাদাম নিয়ে আসছি। উপর থেকে পুরুষালী কণ্ঠে সবাই এক পলক তাকালো। অনুভা মুচকি হাসলো। নায়ক দাঁড়িয়ে 2 হাত পকেটে ঢুকিয়ে মুচকি মুচকি হাসছে। চিকন চাকন লম্বা 5.5 ফুটের বেশি হবে না। গায়ের রং শ্যাম বর্ণের, দেখতে মাশাআল্লাহ, ফেস কাটিং অনেক সুন্দর। অনুভা নাহিদার সাথে চলে গেল। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? নাহিদ হককে জিজ্ঞাসা করলো। কিন্তু এটা সম্ভব না মিতু। অনুভার মামি বলল, আমরা কথা বলে তো দেখতে পারি,
আমার মনে হয় নীরাকে বললে অমত করবে না। আর আমার ছেলে কম কিসের যে তোমার বোনের পছন্দ হবে না? আমার কাছে আমার ছেলের চাওয়াটা সবার আগে। যে ছেলে লেখাপড়া ছাড়া এক মুহূর্ত রুম থেকে বের হয় না, সে প্রত্যেকবার অনুভা আসার পর তার পিছে পিছে ঘুরঘুর করে। মিতু, এখন এই কথা বাদ দাও। অনুভা এখনো অনেক ছোট, বড় হোক, তারপর ভেবে দেখা যাবে। নাহিদ হক মন খারাপ করে নিচের রুমে ঢুকলো। তিনি জানেন এটা একেবারেই অসম্ভব। অনুভা ওই বাড়ির সবার কলিজা। মিতু বেগম কিচেনে ঢুকে এক বাটি বাদাম নায়কের হাতে ধরিয়ে দিল। অনুভা গেট পার হয়ে চতুর্দিকে খুঁটে খুঁটে দেখছে। বাড়ির সামনে অনেক বড় চাতাল। ফসলাদি এখানে ঠিক করে অনুভার নানা এই গ্রামের জমিদার ছিলেন। কয়েক বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। একটু সামনে অনেক বড় বড় পুকুর, তার চারপাশে আম, কাঁঠাল আর নারিকেলের গাছ দিয়ে ভরা। আশেপাশের বাড়িগুলো সব অনুভাদের মামাদেরই। দুই পুকুরের মাঝখান দিয়ে রাস্তা। অনুভা সামনে এগিয়ে যাচ্ছে আর নাহিদার সাথে কথা বলছে। নাইবু, এই গাছগুলোর নাম কি? রাস্তার পাশের ঘাস দেখিয়ে বলল, এখানে বিভিন্ন ঘাস আছে, কিন্তু এগুলোকে ছন বলে। রাস্তার পাশে বড় বড় কয়েকটা গাছের থোপা দেখিয়ে বলল, যেগুলো যত্নের সাথে। এগুলো তো কাশফুলের গাছ। না, কাশফুলের গাছের পাতা এর থেকে চিকন, আর এই পাতা দেখো অনেক চ্যাপ্টা। কি করে এগুলো দিয়ে? ঝাড়ু বানায়, ঘরের বেড়া দেয়, আরো অনেক কিছু করে। ঘরের বেড়ার কথা শুনে অনুভা বড় বড় চোখ করে নাহিদার দিকে তাকালো। নাহিবু, কিভাবে? তুমি এখন চুপ করো, সকালে তোমাকে দেখাবো, ওকে? অনুভা চুপ হয়ে গেল। পুকুরের শেষ মাথায় গিয়ে তারা একটা টঙের উপর বসলো। টঙের পাশ ঘেঁষে অনেক বড় নদী প্রবাহিত হচ্ছে। টঙের উপর বসে তারা গোনার প্রতিযোগিতা দিল। অনুভা বেশি গুনতে পারে নাকি নাহিদা। অনুভা গুনতে গুনতে বারবার ভুল করছে আর খিলখিল করে হাসছে। স্তব্ধ রাত অনুভার হাসিতে পুরো মাঠ ঝংকার তুলছে। নাহিদা অনুভার হাসি খুশির চেহারার দিকে অপলক তাকিয়ে আছে। অনুভা নীরব হয়ে গেল। অনুভার রাতের জ্যোৎস্না দেখতে ব্যস্ত। জ্যোৎস্না আলোয় পুরো আকাশ জমি আলোকিত করে আছে। দেখতে খুব সুন্দর লাগছে। নাহিদার ডাকে জ্যোৎস্না দেখায় বেঘাত ঘটল। অনুভা কপাল কুঁচকে নাহিদার দিকে ফিরল। অনুভার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমার অজি ভাইয়ার গার্লফ্রেন্ড আছে? না। তুমি কিভাবে জানো? ভাইয়া কোনো মেয়েকে সহ্য করতে পারে না, বড় মা বলেছে। ভাইয়ার ছোটবেলা থেকেই কারোর সাথে কথা বলতো না, একা একা থাকতো। ভুলেও যদি আমি আর আয়েশও তার কাছে যেতাম তাহলে খুব রাগ হতো তাদের সাথে। নাহিদা লাজুক হাসলো। নায়ক সাথে ফাহিম, সিমন আর সুহাকে আনলো। তারা মামাতো আর চাচাতো ভাই। এক বাটি বাদাম আর এক বাটি পপকর্ন নিয়ে আসছে। নায়কের হাতে একটা ব্যাগ, সেটা আড়ালে রাখলো। সবাই একসাথে বসে আড্ডায় মেতে উঠলো, সাথে বাদাম আর পপকর্ন খাচ্ছে। অনুভা টুকটাক কথা বলছে, শুনছে বেশি। নায়ক অনুভার দিকে অপলক তাকিয়ে আছে, যেন অনুকে খেয়েই ফেলবে। বাচ্চা একটা মেয়ের উপর অনেক পুরুষের নজর পড়েছে, কারো ভালো নজর তো কারো খারাপ। থাকবে নাই বা কেন? গোলগাল চেহারা, চোখ দুটো হালকা গোল, বড় বড় পাপড়ি, গাল দুটো টোপা টোপা যেন পাকা আম। ঠোঁট দুটো হালকা ফোলা ফোলা, ছোট ছোট ঠোঁটের পাপড়ি যেন কমলার এক একটা পাট। মুখটা ছোট্ট একটা, গায়ে হাঁটু পর্যন্ত গোল জামা, মাথায় কমলা রঙের হিজাব বাঁধা। দেখতে খুব পুতুলের মতোই লাগছে। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। অনুভা উঠছে না, সে কিছুতেই যাবে না। তার এখানে অনেক ভালো লাগছে। অনুভা, বাবা কয়েকবার কল দিয়েছে, না গেলে রাগ করবে। অনুভা গাল ফুলিয়ে বসে আছে, সে যাবে না মানে যাবে না। নাহিদা নায়কের দিকে অসহায় চোখে তাকালো। অনুভা যতবার এখানে ঘুরতে এসেছে ততবারই এমন জেদ করেছে। নায়ক অনুভার কাছে এসে মুচকি হেসে বলল, তুমি কি আম খেতে চাও অনুভা?